দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো নিয়েই আমাদের এই মাঝরাতের আয়োজন। আমাদের আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা এই খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে আপাতত 3 জন অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন। নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আলোচনায় যাব তার আগে দর্শকদের একটু জানিয়ে আসতে চাই কোন বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। প্রধান শিরোনাম একটু জানিয়ে আসতে চাই। বাসার সবাই সহ করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থায় স্থিতিশীল। দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্যবিধি উপেক্ষিত সর্বত্র আজ এবং কালও বহাল বিধিনিষেধ। 14 থেকে 20 এপ্রিল অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, খোলা থাকছে শিল্প কারখানা। আমদানি বেশি হওয়ায় খাতুনগঞ্জের পণ্য সরবরাহ কয়েক গুণ। নাগালের মধ্যে নিত্য পণ্যের দাম, বাজার নিয়ন্ত্রণে রোজাই চলবে ভ্রাম্যমাণ আদালত। এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। শুরু করতে চাই আবুল খায়ের আপনাকে দিয়ে। আবুল খায়ের, নিশ্চয়ই আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন নিরাপত্তা কর্মী প্রথমে করোনায় আক্রান্ত হন, তারপর একে একে বাসার প্রায় সবাই আসলে করোনা আক্রান্ত হয়েছেন। সবাই আসলে করোনা আক্রান্ত হয়েছেন, 9 জন খালেদা জিয়া সহ। আমরা আসলেই কতটা মানে স্বাস্থ্যবিধি মানতে পারছি কিংবা মানছি, সব মিলিয়ে যদি একটু বলেন আবুল খায়ের। জি, এখন আপনারা আসলে আমরা অনেক কিছু লেখালেখি করে আসতেছি, অথচ এই করোনার এমন কোনো দিক নেই যেটা আমরা মিডিয়ায় নিত্যদিন প্রকাশ না করছি। কিন্তু এইটার আসলে এখনো পর্যন্ত এটা কোনো ওষুধ আবিষ্কার হয় না, এবং টিকা যে দেই আমরা, এই টিকা দেওয়ার পরে এটা কতদিন পর্যন্ত থাকবে এটাও সুনির্দিষ্ট কোনো জানায়। কেউ বলে 6 মাস, কেউ 1 বছর, কেউ বলে 2 বছর, এটাও কোনো অনিশ্চিত। এই অবস্থার মধ্যে যে রোগটা সম্পর্কে আমাদের একজন বিদেশি প্রেসিডেন্ট, দেশটার নাম ভুলে গেছে, উনি তো বলছেন যে আমরা এমন একটা বিষয় নিয়ে যুদ্ধ করি যার সম্মুখে কাউকে দেখছি না, আমরা প্রতিপক্ষকে তাকে আমরা দেখছি না, এমন একটা অজানা জিনিস নিয়ে আমরা যুদ্ধ করে যাচ্ছি সারা পৃথিবী। ঠিক তদ্রুপ বাংলাদেশে তার বাইরে না, আমরাও এখন একটা যুদ্ধক্ষেত্রে আসছি। এইটা হলো এমন একটি যুদ্ধ, এই ক্ষেত্রে এটার একমাত্র উপায় হলো এটা প্রতিকার। একমাত্র প্রতিকার হলো একমাত্র উত্তম চিকিৎসা, এবং এটা রক্ষা পাওয়ার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। এখন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আপনার এই দেশে সারা বিশ্ব কোনো স্বাস্থ্যবিধি মানাইতে পারে না। সারা বিশ্ব আমেরিকার মতো দেশেও যখন লকডাউন দিচ্ছে, কারফিউ দিচ্ছে, সেটাও পর্যন্ত ভঙ্গ করতে পারবে, কিন্তু বাংলাদেশ তো না। কিন্তু আবুল খায়ের, আমরা কি মানে যে প্রতি সময় যখন কথা ওঠে তখনই আমরা বলি যে সারা বিশ্বই একই অবস্থায় আছে, ঠিক আছে, বাংলাদেশ ধরেন অনেক ঘনবহুল দেশ, কিন্তু আমরা কি ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টাটা করতে পারছি, কিংবা যারা কর্তৃপক্ষ আছেন স্বাস্থ্যবিধি মানানোর দায়িত্বে আছেন তারা আসলে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে? হ্যাঁ, আমি বলতেছি সেটা এখন আসছে না। আমরা আমাদের দেশের মতন এরকম আরো দেশ আছে, থাইল্যান্ডের মতো দেশ আমাদের উন্নত না, তারা কিভাবে এটা, তারা তো স্বাস্থ্যবিধি মেনে চলছে, সেইখানে কিন্তু কোনো কারফিউ দেয় না, কিচ্ছু দেয় না। সরকার ঘোষণা দিছে এইভাবে প্রতিকারের জন্য স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব মেনে, নিয়মিত মাস্ক পরা, ওরা প্রয়োজন হলে বাইরে যাবে না, যাবে। ঠিক তদ্রুপ আপনার ভিয়েতনামও সেটা কন্ট্রোল নিয়ে আসছে। শ্রীলঙ্কার মতো দেশ ছিল কিছুদিন একটু বেশি, তারা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। একইভাবে ইয়েও নিয়ে আসছে, নেপালও নিয়ে আসছে। আমরা পারতেছি না, যেহেতু আমাদের দেশে লকডাউন দেওয়ার পরও সেটা কার্যকর হয় না। আবার আপনার স্বাস্থ্যবিধি মানার জন্য কেউ মানতেছে না, এমনকি শুধু গরিব যারা খেটে খাওয়া মানুষ তারাও না, শিক্ষিত লোকরা মানে না, তাও মাস্ক পরে কি নিচে দিয়ে থাকে, তাও ঠিক মতো মাস্কও পরে না। এইরকম লোকজনকে কি করার দরকার? অর্থাৎ আমার এই দেশের মানুষকে অর্থনীতি, মানুষের জীবন রক্ষার্থে, সামাজিক নিরাপত্তার স্বার্থে, এই দেশের 20 কোটি মানুষের স্বার্থে এবং দেশের সবকিছুর স্বার্থে আপনার স্বাস্থ্যবিধি মানতে হবে, মানাতে হবে। এই জন্য শুধু একা স্বাস্থ্য মন্ত্রণালয় বা কিংবা স্বাস্থ্য বিভাগ দায়ী না, একা পক্ষে দিয়ে দিলে হবে না। এটার সাথে অন্যান্য মন্ত্রণালয়গুলি, যেমন আইন শৃঙ্খলা বাহিনী হইতে যারা এটার সাথে বাস্তবায়ন করবে এইটা, তারও এটার জন্য
দায়িত্ব এবং তাদের দায়িত্ব বেশি, সেখানে তারা দায়িত্ব পালনে ব্যর্থতার আমরা পরিচয় দিয়ে আসছে। আমরা আশা যার করি কারণে আসলে সেটা তারা তাদের দায়িত্ব পালন করবেন কার্যকর এবং হচ্ছে না। মানুষও আসলে সচেতন হবেন। আসতে চাই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে। হাসান তারিক চৌধুরী, যেটি আসলে অন্যতম বড় খবর, 14 তারিখ থেকে আসলে সর্বাত্মক লকডাউনের কথা বলা হচ্ছে এবং সেখানে আজকে গণমাধ্যমে যে একটি রিপোর্ট চোখে পড়লো সেটি হচ্ছে যে সর্বাত্মক লকডাউন আবারও সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে এবং সেটি যদি হয় তাহলে আসলে মানুষের কাছে মানে বিষয়টি কতটা গুরুত্ব পাবে বলে মনে করেন? মানে সেটিকে পূর্ণ লকডাউন আসলে বলা যাবে কিনা? আগের অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার মনে পড়ে, একটানা যখন 66 দিন সাধারণ ছুটি ছিল সেই সময়ে কতটা নিয়ন্ত্রণে রাখা গিয়েছিল সাধারণ মানুষকে কিংবা করোনা? অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ প্লাবন। আসলে দেখুন, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমাদের এখন কথা বলতে হবে, কারণ করোনার অভিজ্ঞতা বিশ্ববাসীর আগে ছিল না। ফলে এই অভিজ্ঞতাতেই আমাদের কাছে নতুন, লকডাউনের অভিজ্ঞতাও নতুন। আমরা করোনার প্রথম ওয়েভে যে টানা লকডাউন আমরা দেখেছি, সেইখানে একটা প্রাইম বিষয় ছিল আমাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এবং করোনায় যে আঘাতটি আসে আমাদের মতো দরিদ্র দেশের জনগণের উপরে এবং দরিদ্র জনগণের উপরে, সেটি হলো তার অর্থনৈতিক জায়গায়, অর্থাৎ জীবিকার জায়গায় আঘাত। ফলে লকডাউনে জীবন এবং জীবিকা, যদি আমরা এভাবে জিনিসটাকে দেখি, তাহলে আমাদেরকে বলতে হবে যে প্রথম ওয়েভের লকডাউনে আমাদের এই কথাটিই ছিল, জীবন এবং জীবিকা দুটোই বাঁচাতে হবে, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয়। এবং এই জায়গায় একটা ব্যালেন্সের কথা তখনই আলোচিত হয়েছিল এবং আমরা যারা আইনজীবী আমরা বলেছিলাম সে সময় ভার্চুয়াল কোর্টের কথা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অতি জরুরি বিচার ব্যবস্থা কিন্তু উচ্চ আদালত ভার্চুয়াল পদ্ধতিতে লকডাউনের সময় চলেছিল এবং পার্লামেন্ট একটি আইন করে লকডাউনের মধ্যেও কিভাবে আদালত চালু রাখা যায়, আইন শৃঙ্খলা রক্ষা করা যায়, সেই জায়গাটি চালু রেখেছিল। তো একই রকম ভাবে লকডাউনের মধ্যে আমাদের দেশে যে ব্যাংকিং খাত রয়েছে এবং যেখানে প্রচুর মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন, তারা ঋণের কিস্তি দিতে পারবেন কিনা, বা ক্ষুদ্র ঋণ যারা নেয় তাদের কি হবে, নিম্ন আয় মানুষের কি হবে, এবং যারা পেশাজীবী আছেন, সাংবাদিক আছেন, ডাক্তার আছেন, শিক্ষক আছেন, তাদের আয় রোজগারের কি হবে, কলকারখানার শ্রমিকদের কি হবে, এবং এই প্রসঙ্গগুলো কিন্তু সামনে চলে আসে। অর্থাৎ সাধারণ ছুটি নিয়ে আমি ঘরে বসে থাকলাম এবং আমার ঘরে খাবারটা কোত্থেকে আসবে, আমার বেতনটা আমি পাবো কিনা, প্রাইভেট সেক্টরের কথা আমি যদি বলি, হ্যাঁ, তো সেই সবাই তো সরকারি চাকরি করে না। ফলে সেই জায়গায় যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা লকডাউন, আমার মনে হয় যে রাষ্ট্রের তরফ থেকে এই ঘোষণাটা আসা দরকার ছিল যে লকডাউনে জীবিকার কি হবে। আমরা বুঝতে পারলাম যে লকডাউনে জীবন রক্ষা পাবে, কিন্তু জীবিকার কি হবে এই প্রশ্নের উত্তর কিন্তু অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, একটা বিষয় একটু আনতেই চাই, সেটি হচ্ছে যে ধরেন মানে এখন 7 দিনের কথা বলা হচ্ছে, এটি মানে 14 দিনই আসলে কার্যকর লকডাউন যদি করা যায় তাহলে মানে বৈজ্ঞানিকভাবে যেটি আসলে শুরু থেকে বলা হচ্ছে যে 14 দিনের কার্যকর লকডাউন করা গেলে করোনা অনেকটাই কমে আসে, নিয়ন্ত্রণে আসা সম্ভব। এই 14 দিন কি আমরা খুব স্ট্রিক্টলি থাকতে পারি কিনা? এবং এই যে জীবিকার যে ব্যবস্থার কথা আপনি বলছেন, সেটি সরকার, যারা আমাদের যারা উচ্চবিত্ত মানুষ আছেন, জনপ্রতিনিধি, সমাজের যারা বিত্তশালী মানুষ, তারা সবাই মিলে কি কালেকটিভলি এই জীবিকার দায়িত্ব নিতে পারে কিনা? জীবিকার দায়িত্ব বলতে আমি একটা বড় অংশের মানুষ তো ধরেন সচ্ছল, তার পাশাপাশি যারা আসলে নিম্নবিত্ত মানুষ, তাদের দায়িত্ব কি আমরা কালেকটিভলি নিতে পারি কিনা, মানে সরকার সহ অন্যান্য যারা উচ্চবিত্ত মানুষ আছে? এই ক্ষেত্রে ধন্যবাদ প্লাবন। আমি এই ক্ষেত্রে আপনাকে একটি উদাহরণ দিতে চাই। যেমন ধরেন প্রথম লকডাউনে বলা হয়েছিল ব্যাংক থেকে যারা সাধারণ মানুষ যারা লোন নিয়েছে তাদের উপরে কোনো দণ্ড সুদ আরোপ করা হবে না, এটা রাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু দেখা গেছে বহু প্রাইভেট ব্যাংক এবং অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান নানা রকমের দণ্ড সুদ আরোপ করেছে এবং মানুষকে কিন্তু উল্টা আরো ডাবল ঋণগ্রস্ত করেছে। ফলে বিত্তবানরা যারা ব্যাংকের মালিক, আর্থিক প্রতিষ্ঠানের মালিক, তারা সাধারণ মানুষকে কোথায় শান্তি দিবে তার বদলে ডবল জরিমানা আরোপ করছে এবং রাষ্ট্র কিন্তু এখানে কোনো ব্যবস্থা নিতে পারছে না। ফলে এই জায়গাটাতে আমি বলবো যে যে কথাটি আপনি বলেছেন যে বিত্তবানদের দায়িত্ব নেওয়া, আমার মনে হয় যে বিত্তবানদের দায়িত্ব নেওয়ার কাজটি সরকারের একটি বড় দায়িত্ব এখানে রয়েছে। সরকার এই দায়িত্বটি পালনে একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিম ঘোষণা করতে পারে এবং যেটাকে একটা নির্দেশনা আকারে দিয়ে সেটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই জায়গাটি করতে পারে।
এবং আরো একটি আমি বিষয় বলবো যে অ্যাডভোকেট হাসান 14 তারিক দিনের চৌধুরী, কথা আমরা আপনি বললেন, এই বিষয়ে আরো শুনবো আপনার কাছে। আমরা একটু নুরুল ইসলাম হাসিব আপনার কাছে আসতে চাই। নুরুল ইসলাম হাসিব, সব মিলিয়ে গণমাধ্যম কর্মী প্রতিদিনই আপনার মাঠে আসলে যাওয়া হয় সংবাদ সংগ্রহ করতে, সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে 14 তারিখ থেকে কি ধরনের লকডাউন আমরা আসলে পেতে যাচ্ছি? হাসান তারিক ভাই কিছুটা বলার চেষ্টা করেছেন, তিনি একটা পিকচার দিয়েছেন। আমি নিজেও কিন্তু খুব স্ট্রিক্ট লকডাউনের পক্ষপাতী না। আমি গত বছর ছিলাম না, এবারও না। মানে সেটার কিছু সাইন্টিফিক কারণ আছে, সাইন্টিফিক কারণই আছে সেটা। প্রথম কথা হচ্ছে 14 দিন লকডাউন দিলে ভাইরাস নাই হয়ে যাবে, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আপনার 14 দিন লকডাউন দিলে, মানে লকডাউনের যেটা একটা ইনিশিয়াল কথা বলা হয় যে লকডাউনটা যদি আপনি দেন, আপনি দিলে আপনি কিছু মানে স্প্রেডটা ওই সময়ে কিছু সংক্রমণ কমালেন, তার মানে হচ্ছে আপনি কিছু সময় পেলেন। এই সময়ে আপনি আপনার হাসপাতাল বা অন্যান্য যেসব আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আপনি ডেভেলপ করবেন আর কি। তাই না? লকডাউন কিন্তু প্রাইমারিলি সেটাই আর কি। কারণ আপনি দিনের পর দিন লকডাউন দিতে পারবেন না, বছরের মাসের পর মাস লকডাউন দিতে পারবেন না। 14 দিন দিলেন, তারপর 14 দিন পর তো আবার মানুষ দিবে, তখন কি হবে? তাই না? 14 দিন পর তো আপনার ভাইরাসটা বাংলাদেশ থেকে চলে যাবে না, আপনার পৃথিবী থেকেও চলে যাবে। সো আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের যেটা অর্থনৈতিক যে বাস্তবতা, দেখুন বাংলাদেশের ইকোনমিটা কিন্তু আপনার ইউরোপের মতো না বা নর্থ আমেরিকার মতো না। এখানে ইকোনমি এত ডাইভার্সিফাইড। ফর এক্সাম্পল, আপনি এই যে চায়ের একটা ইকোনমি, চা বেচে, তাই না? সেটা আপনি বাংলাদেশের কত লক্ষ মানুষ আপনার চা বিক্রির উপরে ডিপেন্ড করে আছে। এই চা বিক্রি যে করে তার সাথে কিন্তু মানুষের মুভমেন্ট, ক্রাউড এর সাথে রিলেশন, তাই না? এখন লকডাউন হলে সে কি করবে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমাদের কিন্তু এই ছোট মিলে, ছোট বড় মিলে কিন্তু তারপর হচ্ছে আমাদের একটা টোটাল একটা ইকোনমি। সে এখানে অনেক বহুমাত্রিকতা আছে। এখানে আমি মানে ওয়ান সাইজ ফিট অল না। আমি ওই নিউজিল্যান্ডের পত্রিকায় কি লিখলো বা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের পত্রিকায় কি লিখলো সেটা আমার বাংলাদেশে করে ফেললে কিন্তু সেটা হবে না। তাহলে বাংলাদেশের যে বাস্তবতা আপনি দেখছেন এবং স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে চাপ দেখছেন, সেটি কমানোর জন্য আসলে কি কার্যকর পদক্ষেপ আছে বলে সেটার মনে জন্য হয়? আমাদের এক্সপার্টরা দায়ী। সেটার জন্য এক্সপার্টরা দায়ী, যারা স্বাস্থ্যের মধ্যে তারা দায়ী। তারা হচ্ছে অনেক কিছুই প্রপারলি আপনার করতে পারেনি, যেটা তারা সময় পেয়েছে। এখন ফর এক্সাম্পল আমি একটা জিনিস আপনাকে উদাহরণ দিই, প্লিজ। ফর এক্সাম্পল এই মার্চের পরে যে ভাইরাসটা বাড়বে, সেটা তো সমস্ত ইন্ডিকেটর ছিল। বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার সিজন শুরু হয় এই সময়। এটা তো আইডিসিআর সার্ভিলেন্স কত 20-25 বছরের সার্ভিলেন্স। পৃথিবী থেকে প্যান্ডেমিক চলে যায়নি, বাংলাদেশে ভাইরাস আছে। তো এটা স্বাভাবিক বিষয় হচ্ছে যে আপনি এখন থেকে এটা বাড়বে। তাহলে আপনি যেসব ফিল্ড হসপিটাল কলাপস করেছিলেন সেগুলি আপনি ফেব্রুয়ারি মাস থেকে আবার সেগুলা ঝাড়মোছ করে আবার রেডি করলেন না কেন? সেটা বাদ দেন। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের জন্য মোস্ট ইফেক্টিভ যেটা বলা হয় যে মাস্ক পরা। এখন মাস্ক মানুষ পরেন, ডেফিনেটলি পরে না। সব জায়গায় মাস্ক পরা ডিফিকাল্ট। আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের জার্নালিস্টদের মধ্যে অনেকে মাস্ক পরে না। এখন কথা হচ্ছে সে কেন পরে না? গভর্নমেন্টকে আমি যদি বলি যে আপনার কাছে কোনো এভিডেন্স বা কোনো সায়েন্টিফিক কোনো ডেটা আছে যে কেন পড়ে না, মানুষের পারসেপশনটা কি, তার সমস্যাটা কোথায়, সে কি বলে, সেই কথাটা কি শুনেছে কোনো এক্সপার্ট? কোনো রিসার্চ হয়েছে? কোনো কোয়ালিটেটিভ স্টাডি, যেটা খুব বেশি দিনের কাজ না, এটা 10 দিন লাগে, 1 সপ্তাহ লাগে, যে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং যে ওই কমিউনিটি, বিভিন্ন কমিউনিটির মাঝ থেকে আপনার বোঝা যে কেন সে মাস্কটা পরে না এবং কি করলে সে মাস্কটা পড়তে পারে, তাই না? আমার কথা হচ্ছে এইগুলিকে একটু সিরিয়াসলি নিয়ে প্রোগ্রামেটিভ অ্যাপ্রোচ। আপনি লকডাউন বলা যায়, এটা মুখস্থ কথা। আমি লাস্ট আরেকটা গল্প বলি, তারপর আপনার আলোচনা যাবেন। কিছুদিন আগে একজন বিশেষজ্ঞ, যিনি সমস্ত মিডিয়াতে ঘুরে ঘুরে লকডাউনের কথা বলে, তার সম্বন্ধে আরেকজন বিশেষজ্ঞ মন্তব্য করেছেন এরকম যে উনি গত 1 বছর ঘর থেকে বেরোন। এখন সেরকম বিশেষজ্ঞ যে 1 বছর ঘর থেকে বেরোয়নি, সেটা কি বাংলাদেশে আমি পারবো বা অন্য বাংলাদেশে অন্য মানুষের দ্বারা সম্ভব যে 1 বছর ঘরের মধ্যে থাকবে? তো সে তো বলবেই লকডাউন। কিন্তু সে তো দেখে আমেরিকা বিভিন্ন জায়গায়। এখন আপনি এক্সাম্পল দেন, আপনি ইউরোপ আমেরিকা কি স্ট্রিক্ট লকডাউন করে আপনার ভাইরাস থামাতে পেরেছে? তাই না? সো এখানে যেটা হচ্ছে, হ্যাঁ, আপনাকে এই যে প্রাইম মিনিস্টার অফিস থেকে যে 18 পয়েন্ট যেটা দিয়েছে, আমি মনে করি ওইটা খুবই গুরুত্বপূর্ণ। 18 পয়েন্টের যে বাস্তবতা সেটা আপনি নিজেও দেখলেন। 18 পয়েন্টের এখন কয় পয়েন্ট আছে আপনি নিজেও সেটি জানেন। সেটাকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কারণ সো কল্ড স্ট্রিক্ট লকডাউন নেই, যে কারফিউ লকডাউন আপনার আমাদের জন্য ফিজিবল না।
জি। এটা আপনাকে প্রথম মেনে আসবো নিতে হবে। নুরুল ইসলাম হাসিব, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহিদ হোসেন, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আপনার কাছে আসতে চাই আসলে, আপনি নিশ্চয়ই শুনছিলেন নুরুল ইসলাম হাসিব বলছিলেন যে বাংলাদেশের বাস্তবতায় কঠোর লকডাউন আসলে খুব বেশি সুখকর হবে না, কারণ জীবিকার প্রসঙ্গ তিনি আসলে টানছেন। কিন্তু এখন যে বাস্তবতা আপনি দেখছেন, হাসপাতালের উপরে যে পরিমাণ চাপ, এবং অনেক বিশেষজ্ঞ বলছেন এটি সহজেই এখন যে ঊর্ধ্বগতি করোনা সংক্রমণের এবং মৃত্যুর যে ঊর্ধ্বগতি প্রতিদিনের রেকর্ড ভাঙছে, এটি খুব সহসাই আসলে নামবে না। তাহলে আসলে সমাধান কি? আমাদের যদি এই লকডাউনে যদি আমরা এখন কঠোর লকডাউন থেকে আবার আজকে গণমাধ্যমে দেখছি সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে, নানা রকম বিধিনিষেধ সহ, আপনার চোখে আসলে কেমন লকডাউন আসতে যাচ্ছে? আসলেই কি তাতে করে সংক্রমণ কমবে কিনা বাংলাদেশের বাস্তবতায়? জাহিদ হোসেন। শেষ প্রসঙ্গে যদি আসি, ধন্যবাদ। যে মানে এই কি ধরনের অবস্থা হবে বাংলাদেশের বাস্তবতায়, এটা আসলে বলা খুব মুশকিল। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে লকডাউন কেমন হবে, অতীতের অভিজ্ঞতায় আমরা যেটা বুঝি, যে বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা যদি আমরা মেনে নেই, যে অন্তত 2 সপ্তাহের জন্য হলেও কমপ্লিট লকডাউন, সেরকম কমপ্লিট লকডাউন আমরা আসলে কখনোই দেখিনি, পাইনি। সেটা করতে হলে আসলে পুলিশ প্রশাসন, আর্মি দিয়ে এটা হবে না। মানুষকে বোঝাতে হবে যে তোমার নিজের স্বার্থে ঘরে থাকাটা প্রয়োজন। কতদিনের জন্য প্রয়োজন? 14 দিনের জন্য অথবা 21 দিনের জন্য, সেটা যদি আগের থেকে নির্ধারণ করে দেওয়া হয়। হাসিব ভাই যেটা বলতেছিলেন এটার সম্পর্কে একমত। আমাদের অর্থনীতি আসলে ইউরোপ, আমেরিকা, কানাডার মতো না, ফলে আমরা একটা লম্বা সময়ের জন্য পারবো না। গত বছর আমরা দেখেছি লম্বা সময়ের জন্য আমরা কোনোটাই করিনি, কমপ্লিট লকডাউনের ভিতরেও যাই নাই, আবার এক ধরনের ঢিলে ঢালা সারা বছর ধরেই এই আমরা প্যান্ডেমিকের মধ্যে আছি, কিন্তু আমরা কোনো কার্যকরী সমাধানের দিকে যেতে পারিনি। এখন আসেন জীবন জীবিকার কথা তো অনেক বলা হচ্ছে, জীবনের প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, কারণ আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যতটুকু মানুষের সেবা দেওয়া সম্ভব কোভিড এর জন্য, সেটার আসলে ম্যাক্সিমাম লেভেলে আমরা পৌঁছে গেছি। ফলে এখন বিকল্প যে ব্যবস্থাগুলি আছে সেগুলির দিকে আপনি যেতেই হবে, এবং সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে একটা সার্টেন টাইমের জন্য হয়তো আমাদের, যেটা সত্যিকার অর্থেই প্যান্ডেমিক মোকাবেলার জন্য সমস্ত মানুষকে নিয়ে, মানুষও যেন বোঝে যে তার আসলে এই জিনিসটা, কারণ অনেকেই হয়তো মনে করবেন যে আচ্ছা আমি তো গত 1 বছর ধরেই এই পরিস্থিতির মধ্যে আছি, কোভিডও তো আছে, কারো কাছে হয়তো এটা খুব বেশি মারাত্মক রোগও না, কারণ আশেপাশে অনেকেই দেখছে যে কোনো লক্ষণ ছাড়াই ভালো হয়ে যাচ্ছেন। ফলে 18 কোটি মানুষের ভিতরে যখন 10,000 লোক মারা যায়, সেটা স্ট্যাটিস্টিক্যালি কিন্তু মানুষকে এটা বোঝানো খুব কঠিন। কিন্তু আমরা গত 1 বছরেও দেখি নাই যে কিভাবে বোঝাবো। আমরা এখানে কথা বলছি, কতজন মানুষ শুনছে, সমস্ত মিডিয়া মিলেও কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য সে যথেষ্ট না। এটার জন্য অন্যান্য যেটা ইন্টারভেনশন দরকার সেগুলির কোনো উপস্থিতি দেখিনি গত 1 বছরে, কারণ এটার ভিতরে কিন্তু একটা বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনের প্রচন্ড প্রয়োজন ছিল। আমাদের প্রত্যেক দিনের আমাদের আচরণের পরিবর্তন আসতে হবে, এবং এটা আমরা দেখেছি যে আমরা যদি দেখি যে শিক্ষার ক্ষেত্রে আমরা যে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন করেছি সেটা কিন্তু দীর্ঘমেয়াদী। সেটা আপনার ওই কি বলে ডায়রিয়ার স্যালাইন, সেটার জন্য কিন্তু ধীরে ধীরে হয়নি। সব মানুষ যে এটা জানে, এটার জন্য একটা পুরো পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষকে বোঝানোর জন্য আমি কিন্তু এই ব্যাপারটা জোর দিতে চাই যে জোর করে মানুষকে ঘরে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ না বুঝবে যে এই ঘরে রাখাটা তার জন্য প্রয়োজন, অন্যের প্রয়োজনে আসলে আমরা কোনো কিছুই করতে চাই না। 1 বছরে এরকম কিছু দেখেছেন, চোখে পড়েছে কিনা আসলে কার্যকরীভাবে, যাতে মানুষ বোঝে বিষয়টা? 1 বছরে আসলে আমরা কি করলাম এই জায়গাটায়? না, এখানে আমরা কার্যকরভাবে কোনো কিছু দেখি নাই। মানুষের মধ্যে বোঝাটা তো আর এমনি এমনি আসবে না, মানুষকে আপনার বোঝাতেও হবে। কিছু মানুষ, যেটা হাসিব ভাই বলতেছিলেন 1 বছর যাবতই ঘরে আসে নাই, তারা আসলে এফোর্ড করতে পারে এবং তাদের কাছে জীবনের মূল্য অনেক বেশি। আমরা এই কথাটা শুনতে অন্যরকম লাগতে পারে, বাংলাদেশের বহু মানুষের কাছে জীবনের মূল্য তত বেশি না, এই জন্যই তারা ঝাঁপিয়ে রাস্তার মধ্যে পড়ে, এই জন্য তারা গাদাগাদি করে লঞ্চ ডুবি হতে পারে সেটা জেনেও তারা লঞ্চে ওঠে এবং ট্রাকে করে বাড়িতে যায়, কারণ তার কাছে আসলে জীবনের ওই মূল্যটা আমরা পৌঁছাতে পারি না। তো আমার মনে হয় যে এই জিনিসগুলি জরুরি, যে মানুষ কেন রেসপন্স করবে সেইটা বোঝানোর দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র শুরু থেকেই এটা নিয়ে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছে, এখনো আছে। আপনি দেখেন 2 দিন আগে আমরা শুনলাম যে সমস্ত কিছুই বন্ধ থাকবে, এখন আমরা দেখছি যে কোনো প্রেসার গ্রুপ কিন্তু সরকারকে রাজি করিয়ে ফেলবে যে না, তার অংশটুকু বাদ।
তখন কি হয়, আমরা কয়েকদিন আগে কিন্তু এই যে শিক্ষার্থীরা যখন মাঠে নামলো তখন তারা বললো যে করোনা কি আর পর্যটন কেন্দ্রে নেই, শিক্ষা কেন্দ্রেই শুধু থাকবে। ফলে যে একজন আর একজনকে দেখানো, এই এই বিষয়গুলির জন্যই আমাদের একসঙ্গে করা দরকার। এবং আমি মনে না যে দীর্ঘমেয়াদে আমরা এটা পারবো, কিন্তু এখন যে জায়গাটা আমরা গিয়েছি সেখান থেকে অন্তত তাৎক্ষণিক মেজারমেন্ট হিসেবে এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য, যেহেতু এটা কার্যকরী হিসেবে আমরা দেখছি, ফলে কমপ্লিট লকডাউন এটা যদি ঢিলেঢালা হয় তাহলে আসলে আমাদের অর্থনীতিও টিকবে না এবং আমাদের জীবনও হয়তো পর্যটন। জি, অনেক ধন্যবাদ। আবুল খায়ের শুনছিলেন আপনি। আবুল খায়ের, যে সিদ্ধান্তই আসুক না কেন, প্রস্তুতি আপনি কতটা দেখছেন, এক, আর দুই নম্বর হচ্ছে যে কতটা পরিকল্পিত সুচিন্তিত পদক্ষেপ আসছে বলে আপনি মনে করেন? কারণ যে বাক্য দিয়ে শেষ করেছেন আমি সেই জায়গায় আসতে চাই। জাহিদ হোসেন যেমনটা বলছিলেন যে বলা হয়েছিল যে একেবারেই সব কিছু বন্ধ থাকবে, জরুরি সেবা ছাড়া। এখন আজকের যে খবর, কলকারখানা খোলা থাকবে লকডাউনে। সব মিলিয়ে কতটা সুপরিকল্পিত পদক্ষেপ আসছে বলে মনে হয় 14 তারিখ থেকে? আবুল খায়ের। বিজিএমই, বিকেএমই, টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন তারা অলরেডি প্রেস কনফারেন্স করে বলছে তাদের 50,000 কোটি টাকা ডলার যেটা বিদেশের সাথে তাদের অর্ডার আছে, এগুলি তাদের ক্ষতিগ্রস্ত হবে। এখন তারা তো এটা একটা বিরাট চাপ গভর্নমেন্টের উপরে দিচ্ছে। কিন্তু লকডাউন বলতে এখন আমাদের হাসিব সাহেব বলছেন ওনার ভাষায়, কিন্তু এটার উপায় কি? এখন আপনাকে সংক্রমণ রোধ করতে হলে তো আপনাকে একটা পথ বেছে নিতে হবে। আমাকে এটা সংক্রমণ রোধ করতে হবে। যেমন লন্ডন এখনো পর্যন্ত আপনার তাদের 75 ভাগ লোকের টিকা দিয়ে ফেলছে, তাদের এখানে সংক্রমণ অনেক কমে গেছে, কিন্তু সেখানে এখনো লকডাউন চলতেছে। এরকম বিভিন্ন দেশ বিভিন্ন কায়দায় এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। তো বাংলাদেশে এখন উপায় কি? এখন মনে করেন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, সেইখানে মধ্যবিত্ত, দরিদ্র, গরিব সবই আছে। এখন আপনাকে আমি না বাঁচলাম না, আমার সংসার চলবে কেমনে? আমার জীবনও রক্ষা করতে হবে, আমার আয়ও চলতে হবে। এখন এই দুইটার মধ্যে থেকে আমাকে নিয়ন্ত্রণে আসতে হবে। এখন নিয়ন্ত্রণে আসতে এখানে আরো কয়েকটা উপায় আছে। যেই সমস্ত জেলাগুলি, যে সমস্ত এলাকাগুলি খুব রেড মানে সংক্রামক খুব উদ্যোগতিতে, সেটাকে পকেট করে নিয়ে নেন, নিয়ে সেইখানে সেটাকে আলাদা একটা করে 2 সপ্তাহের জন্য লকডাউন দিয়ে সেটাকে আপনার এমন ভাবে সেখানে খাদ্য সব বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা দিয়ে এটা সংক্রমণ রোধ করা যায়। অথবা 2 সপ্তাহ যাবত আপনার একেবারে এটা যেটা 2 সপ্তাহ যাবত লকডাউন দিয়ে একদম টোটাল কোনো কিছু না, মিল করে না। 2 সপ্তাহের জন্য এমন কিছু হবে আমার মনে হয় না। 2 সপ্তাহ এটা সয়ে নিয়ে এরপরে দেখা যাক, আর 2 সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে দেয়, ওটা একটা পন্থা দেখা যেতে পারে। এছাড়া তো আপনার আমরা কোন দিকে যাব? আমাদের দেশও রক্ষা করতে হবে, অর্থনীতি ঠিক রাখতে হবে, আমরা চলতে হবে। এবং হাসপাতালগুলোতে সিট পাওয়া যায় না, অক্সিজেনের অভাব আছে, আইসিইউ বেড পাওয়া যায় না, 3 দিন 4 দিন। আমাদের সাদিয়া ভাইয়ের মতো লোক, আমরা শত চেষ্টা করে তার জন্য একটা বেড দিতে পারি নাই। পরে তার এক ভাগিনা ছিল ডাক্তার সার্জারি, তার রুমে নিয়ে একটা অক্সিজেন দিছে, তারপরে একটা বেড খালি হয়েছে ইম্পালসে, তাও 48 ঘন্টা পরে, তারপরে যাওয়ার পর সেখানে উনি মারা গেছেন। এরও চিকিৎসা ব্যবস্থার পদ্ধতি। এখন এই অবস্থায় মনে করেন আপনার সব যদি আমরা ইয়াতে যাই, হেলাবেলা করে ছেড়ে দিই, আপনার সব দিকে যদি আপনার ছেড়ে দেওয়া হয় ঢিলা ভাবে, তাইলে কিন্তু মেসাকার হয়ে যাবে। আপনাকে আসতে হবে এখানে, কিছুটা হলে ছাড় দিতে হবে, সব মহলকে আপনার ছাড় দিতে হবে, সবাইকে ছাড় দিতে হবে। কেউ বলে আমার অংশটা আমি দেখবো, উনি অনেকজন বলছে, ব্যবসায়ীরা বলছে আমার অংশটা দেখবো, ওনাকেও ছাড় দিতে হবে দেশের জন্য, মানুষের জন্য, 20 কোটি মানুষের জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা খুব বেশি সময় পাবো না, আমরা একটু অনেক ধন্যবাদ। নুরুল ইসলাম হাসিব শুনছিলেন। আসলে আপনার কাছে কি সমাধান মনে হয়? আপনিও গতবার বলেছেন অনেক কথা, আমি একটু সুনির্দিষ্ট ভাবে আপনার চোখে আসলে সমাধান আপনি কি দেখেন বাংলাদেশের যে বাস্তবতার কথা আপনি বলছিলেন? না, সেটাই আমি ওটাই বলেছি যে ধরুন 14 দিন আমি স্ট্রিক্ট লকডাউন করলাম, তাতে আমার এখন কম, তারপর কি হবে? তারপর তো আবার বেড়ে যায়, তাই না? সো এখন তখন আমি কি করবো? এই জন্য আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের একটা ভালো সমাধান হচ্ছিল যে আমাদের মাস্কটাকে যদি আমরা এনশিওর করতে পারতাম। ভ্যাকসিনও আসলে টেকনিক্যালি আমরা এত পপুলেশনকে দিতে পারবো না, কারণ আপনারা জানেন এটা আবার আলাদা আলোচনা। এই যে আপনি বলছেন যে তারপরে কি, মানে এই যে কৌশল আপনি যে বলছেন তারপরে কি 7 দিন 14 দিন লকডাউন, তারপরে কি, এই পরিকল্পনাগুলো তো হওয়া উচিত ছিল। মানে সেই পরিকল্পনাগুলো আমি সেটাই বললাম, সেই পরিকল্পনাটা সেটা হচ্ছে গত 1 বছর তো আমি অনেক সময় পেয়েছি, গত 1 বছর বাদ দেন, এখনো একটা কোয়ালিটেটিভ স্টাডি করতে 7 দিন লাগে। আপনার মানুষ কেন মাস্ক পরে না? আপনি নির্দিষ্ট কয়েকটা প্রফেশনাল কয়েকটা গ্রুপ বের করেন যে সে কেন মাস্ক পরে না, তার পারসেপশনটা কি, সে কেন পড়তে চায় না, আপনি সেটা আইডেন্টিফাই করেন, তারপর তাকে মাস্কটা পড়ান, সেটাকে অ্যাড্রেস করেন। আমরা এগুলো ছোট ছোট কিছু গবেষণা হওয়া দরকার ছিল। হ্যাঁ, কারণ এগুলো তো ধরেন আমরা মুখস্থ কথা বললে হবে না,
গবেষণা করে বের করে, যেটা সরকারি আপনার স্বাস্থ্য অধিদপ্তর আছে, তাদের যেসব উইং আছে, তারা বের করে তারা যদি এটা অ্যাড্রেস করতো, তাহলে আজকে এই পর্যায়ে এসে আপনার যেমন খায়ের ভাই থাইল্যান্ডের উদাহরণ দিয়েছে, থাইল্যান্ড কিংবা এই যে সাউথ ইস্ট এশিয়ায় কেন কার্যকরী হয়, বিকজ হচ্ছে ওরা কিন্তু আগে থাকতেই মাস্ক পরে। চাইনিজরা কিন্তু সবসময় মাস্ক পরে, দেখবেন ভিয়েতনাম বা এইসব বেল্টের মানুষজন দেখবেন তারা মাস্ক পরে অভ্যস্ত। আমরা কিন্তু মাস্ক পরে অভ্যস্ত না, ইউরোপেও কিন্তু মাস্ক পরে না, আমেরিকাতে মাস্ক নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু তাদের যেটা হচ্ছে তারা অন্যভাবে ট্যাকেল দিতে পেরেছে, যে তারা হচ্ছে এই যে খায়ের ভাই বললো ইউকেতে 75% আপনার ভ্যাকসিন করেছে, এখনো লকডাউন চলছে। তো আমাদের যেটা হচ্ছে আপনি 14 দিন লকডাউন দিলেন স্ট্রিক্টলি, কিন্তু তারপর কি হবে? অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই কথা ব্যক্তি যারা আছেন তারা বিষয়টি ভাববেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, 1 মিনিটে যদি একটু বলেন আপনার চোখে আপনি আসলে কি দেখছেন সামনে, এবং সেই জায়গাটায় আমরা আসলে কত তো সুচিন্তিত পদক্ষেপ নিতে পারছি বলে আপনার মনে হয়, সমাধানই বাকি দেখেন আপনি? আনমিউট করতে হবে, আমরা অডিও শুনছি না। আমার মনে হয় যে হাসিব ভাই যথার্থই বলেছেন এবং জাহিদ ভাই অলরেডি আলোচনা করেছেন। প্রত্যেকের আলোচনায় আমি একটা পজিটিভিজম দেখেছি, সেটি হলো যে আমাদের এই ক্রাইসিস, ইট ইজ এ হিউম্যানিটি ভার্সেস হলো নেচার। আমাদের এই মানবতার সাথে প্রকৃতির একটা লড়াই চলছে। তো এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে সেটা হলো যেটুকু আমাদের পক্ষে মানা সম্ভব, ভেরি মাচ পসিবল, যেটা মাস্কের কথা হাসিব ভাই বললেন, এইটাতে আমাদের স্ট্রিক্ট অ্যাকশনে যেতে হবে। এবং এটা আইন জারি করে হয় না, যেটা জাহিদ ভাই বললেন, এটা হলো মোটিভেশনাল। এই মোটিভেশনাল জায়গাটাতে জোর দিতে হবে। আর ইতিমধ্যে লকডাউনের যে এক্সপেরিয়েন্স, সেটা লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপরে যে নানাভাবে দ্বিগুণ তিনগুণ টাকা আদায় করা হচ্ছে, তাদের উপরে চাপ বৃদ্ধি করা হচ্ছে, সেই চাপ নিরসনের জায়গাগুলো কিন্তু সরকারকে ভাবতে হবে। এবং একই রকম ভাবে আপনি দেখেন যে আমি একটু সুনির্দিষ্ট জায়গায় আসতে চাই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, দুটি বিষয়, একটি হচ্ছে যে কলকারখানা আপনার লকডাউনের আওতামুক্ত থাকছে, একেবারেই আসতে পারে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়নি, যারা আপনার মিটিংয়ে ছিলেন তারা বলেছেন বাইরে এসে যে একরকম নিশ্চিত করা হচ্ছে তাদেরকে, এক। আর 2 নম্বর হচ্ছে যে বলা হয়েছে যে আপনার মসজিদ এবং মানে এই কার্যক্রমগুলো লকডাউনের আওতামুক্ত রাখার দাবি করা হয়েছে। মানে এই ঢিলেঢালা লকডাউনে খুব বেশি কাজ হবে বলে মনে হয় কিনা আপনার? না, ঢিলেঢালা দেখেন, আসল জায়গায় কিন্তু ঢিলেঢালা। যেমন রাজশাহী থেকে একটা রোগী ঢাকায় কিভাবে আসবে, জি, তার কিন্তু বাস্তবে কোনো ব্যবস্থা নাই। একটা হার্টের রোগী, একটা ক্যান্সারের রোগী, তার ঢাকায় আসা দরকার, এবং ঢাকায় ছাড়া উন্নত চিকিৎসা সে পাবে না। এবং দেখেন ডাক্তার সাহেবরা কিন্তু চেম্বার করতে পারছে না, টেলিমেডিসিনে সবাই চিকিৎসা পাবে না। সবাই বাংলাদেশে কোটি কোটি মানুষ কিন্তু করোনা রোগী না, কোটি কোটি মানুষ অন্য রোগে আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে। তাহলে এই রোগীগুলোর কি হবে? তাদের চিকিৎসা কিভাবে? কোনো প্রস্তুতি কি আছে? নাই। তারপরে ওষুধের বাজারে দেখেন, ওষুধের বাজারে আগুন, ওষুধের ইম্পোর্ট নাই, সাপ্লাই নাই, ওষুধ তৈরি হচ্ছে না, কাঁচা বাজারে আগুন, প্রত্যেক জায়গায় আগুন জ্বালিয়ে রেখে আপনি কিভাবে কমপ্লিট লকডাউন বাস্তবায়ন করবেন? আমি তো চাই কমপ্লিট লকডাউন হোক, কিন্তু লকডাউনে তো আমি বিনা চিকিৎসায় ঘরে বসে মরতে চাই না। লকডাউনে আমি তো আমার সন্তানের লেখাপড়া বিঘ্নিত হোক, এটা আমি চাই না আজীবনের জন্য। শিক্ষা ব্যবস্থা শেষ, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। এই প্রথম লকডাউনের অভিজ্ঞতা থেকে কেন আপনি আরো 200 আইসিইউর বেডের হাসপাতাল ঢাকা শহরে করতে পারলেন না, রাজশাহীতে করতে পারলেন না? এই প্রশ্নগুলো কিন্তু আসছে। জি, অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে সাংবাদিক শাহরিয়ার ভাইয়ের যে করুণ মৃত্যু, যে কথা শুনে আমি আবেগতাড়িত হয়ে গেছি। আজকে এই মৃত্যু যে আমার আপনার হবে না, তার কি গ্যারান্টি আছে? রাষ্ট্র কি দায়িত্ব পালন করছে? আমার মনে হয় এখানে সবাইকে ছাড় দিতে হবে, ছাড় দিয়ে একটা উইন উইন জায়গায় নিয়ে আসতে হবে, যাতে করে আমরা এই লকডাউন, এই পরিস্থিতি এবং এই করোনা প্যান্ডেমিক এটা ফেস করতে পারি। অনেক ধন্যবাদ মোহাম্মদ জাহিদ হোসেন। একটি বিষয় আনতে চাই, আমরা প্রথম যখন সাধারণ ছুটি ছিল তখন আমরা দেখেছিলাম যে বেসরকারি পর্যায়ে কিংবা জনপ্রতিনিধিরা অনেকে মাঠে ছিলেন। এবারের যে দ্বিতীয় ধাক্কা, দ্বিতীয় ঢেউ, সেই জায়গাটায় জনপ্রতিনিধিদের রোল আপনি কতটা দেখছেন? সেই জায়গায় কি ধরনের প্রত্যাশা থাকবে? এই ক্ষেত্রে আমি আসলে জনপ্রতিনিধিদের খুব বেশি ভূমিকা দেখছি না, এবং আমার মনে হয় শুধু জনপ্রতিনিধি না, যারাই জনগণের সঙ্গে কাজ করছেন প্রত্যেককেই সম্পৃক্ত করার প্রয়োজন। কারণ মানুষকে এখানে মোটিভেট করা ছাড়া মানে অন্য কোনো উপায়ে চাপ প্রয়োগ করে আসলে এখানে কোনো কাজ হবে না। ফলে সেইটার দিকে খুবই জরুরি যে আমরা কেন একটা সার্টেন টাইমের কথা বলতেছি। আমার মনে হয় যে আমরা আসলে যেহেতু এফোর্ড করতে পারবো না, সেই জন্যই আমরা বলছি যদি 14 দিনেও জিনিসটাকে একটু গতিটাকে রোধ করা যায়, তাহলে হয়তো সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে।
না, কিন্তু আমি যে বিষয়টি বলছিলাম যে জনপ্রতিনিধি, ধরেন আমাদের বাংলাদেশে তো জনপ্রতিনিধির অভাব নেই, একেবারে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলর আছে, তারপরে আপনার কি বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সব জায়গায় ছোট ছোট ওয়ার্ড আছে, মানে এক একজন ওয়ার্ডের দায়িত্ব তো মানে ওয়ার্ড কাউন্সিলর নিতে পারে, এবং সেই জায়গায় মাস্ক তো ধরেন আপনি কাপড়ের মাস্কে যদি দেন সেটিও তো একটা বড় কার্যক্রম। আমরা তো সারা বাংলাদেশের কোথাও একটা ইউনিট দেখলাম না, একটা উদাহরণ তৈরি হতে পারে যে আমার এলাকায় সবাই মাস্ক পরে, হতে পারে কিনা, মানে এরকম উদ্যোগগুলো আসলে একরকম এই উদ্যোগগুলি খুবই প্রয়োজন, কিন্তু আমরা এখনো পর্যন্ত জনপ্রশাসন অর্থাৎ সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধি এদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন কোন লেভেলেই তৈরি করতে পারি নাই, স্থানীয় সরকারেও না এবং কেন্দ্রীয় ভাবে যদি আমরা সরকারে দেখি সেখানেও না। এখানে আসলে জনপ্রতিনিধিদেরকে সত্যিকার যে স্টিয়ারিং হুইলে থাকা দরকার সেই জিনিসটা নিশ্চিত করতে পারলে তারা অনেক বেশি মানুষের ভাষা বোঝে, তারা মানুষের সঙ্গে কমিউনিকেট করে, যেহেতু ভোট আদায় করার চাইতে সবচেয়ে মানে বড় কাজটাই তারা করে, ফলে আমার মনে হয় যে সেইখানে তাদেরকে বেশি মাত্রায় সম্পৃক্ত করা, তাদেরকে তাদের জায়গাটা বুঝিয়ে দেওয়া যে দেখো এটা তোমার দায়িত্ব এবং এই দায়িত্বটা তোমার এলাকার মধ্যে করতে হবে এবং নেতৃত্বটা নিতে হবে। এটা আসলে প্রশাসনিক ভাবে করে খুব বেশি প্রশাসন সাথে সাথে থাকতে পারে তাদের। জি, অনেক ধন্যবাদ। আবুল খায়ের, শেষ করবো একেবারে যদি 30 সেকেন্ডে বলেন কি ধরনের প্রত্যাশা জনপ্রতিনিধিদের কাছে থাকবে, জনপ্রতিনিধিদের এখন যে রোল দেখছেন এই রোলে আসলেই এই ধাক্কা সামলানো সম্ভব কিনা? না, জনপ্রতিনিধিদের যে আগের যে রুল ছিল এখনকার রুল অনেক পার্থক্য, এখন তারা যে রুলে আসছেন এইভাবে এটা সম্ভব না। আপনি যে কথাটা বলছিলেন যে ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যায় থেকে যে প্রতিনিধিরা আছে সবাই যদি প্রত্যেকটা এলাকার স্যাক দিতে তোমরা মাস্ক পরতে, মাস্ক ছাড়া কেউ বের হইতে পারবে না, আওয়ামী লীগের সকল সংগঠনের লোক আছে, সবাই মিলে যদি দায়িত্ব পালন করে প্রত্যেক প্রতিনিধিরা এটা সহজে মানানো সম্ভব, কিন্তু তারা দায়িত্ব পালন করে না। এরপরে এখানে আবার আছে এমপি এবং প্রশাসনের মধ্যে আবার দ্বন্দ্ব আছে, সবকিছু মিলে এখানে একটু মাঠ পর্যায়ে একটু গ্যাঞ্জাম আছে, তাই এটা কতটুকু সম্ভব হবে আমার বোধগম্য নয় সেটা। জি, অনেক ধন্যবাদ। এই জায়গায় নুরুল ইসলাম হাসিব, জনপ্রতিনিধিরা আপনি যে মাস্কের কথা বলছিলেন সেই জায়গায় কার্যকারী কতটা ভূমিকা রাখতে পারে বলে মনে হয়? একেবারে শেষ পর্যায়ে আমরা হয়তো 20 সেকেন্ড জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক দলগুলির বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু আপনার অনেক মাস্ক বিতরণ অনেক কিছু করে, এটা নিয়ে সবাই আমি তো উল্টো একটা প্রশ্ন করি যদি যে আপনার এই যে 1 বছর গেল সমস্ত জনপ্রতিনিধিকে কি কোনো ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে যে এই যে একটা প্যান্ডেমিকে আপনারা কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করবেন? এটা কিন্তু এই কমিউনিকেশনটা কিন্তু আপনার এটা সাধারণ কমিউনিকেশন না, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাপার আছে এর মধ্যে, এর মধ্যে একটা পাবলিক হেলথের অ্যাসপেক্ট আছে, কিন্তু সেই ট্রেনিংটা বা সেই বার্তাটা কি কোনো সংঘবদ্ধ ভাবে জনপ্রতিনিধিদের দেওয়া হয়েছে গত 1 বছরে? আমরা আশা করি, সময় শেষ, আমরা আশা করি নুরুল ইসলাম হাসিব যে প্রশ্ন আপনি রেখেছেন আমরা আশা করি এই প্রশ্ন সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন কিংবা যারা জনপ্রতিনিধি আছেন তাদের কানে পৌঁছবে এবং তারা কার্যকর ভূমিকা পালন করবেন। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আবুল খায়ের, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, নুরুল ইসলাম হাসিব, মোহাম্মদ জাহিদ হোসেন, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শুভরাত্রি, নিশ্চয়ই দেখাবে অন্য সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এই নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন।